আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আমি বারবার একটা কথা বলতাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে মোহাম্মদ ইউনূসের শেষ দিনটা হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি বিভিন্ন ভিডিওতে বারবার এই একটা কথাই উচ্চারণ করেছি যে শেষ দিনটা অত্যন্ত করুণ হবে। 18 মাস ধরে যে মানুষটা দেশ শাসন করলো, যে চূড়ান্ত একটা এ নিয়ে উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে এবং জনসমর্থন নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন নোবেল জয়ী আমাদের স্যার, এখন আমি তাকে স্যার বলি, ইউনূস স্যার বলি না, স্যার যে পা রেখেছিলেন, পা রাখার পরেতে তিনি যখন 18 মাস বাদে গেলেন, দেশটা ধ্বংসস্তূপে পরিণত হলো। কারখানা ধ্বংস করে দিলেন, মব সন্ত্রাস সৃষ্টি করলেন, দেশে অরাজকতা, খুন, ডাকাতি, নিরপরাধদের জেলে ভরা, কিছু বাদ রাখেননি। একটা বিচারবিহীন মামলা, দেশের অবৈধ সমস্ত চুক্তি করা, বন্দর তুলে দেওয়া, এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটি দিয়ে গেলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ফল বাংলাদেশের মানুষকে কতদিন যে ভুগতে হবে তার কোনো ইয়ত্তা নেই। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যা যা আছে, কৃষি নির্ভর একটা দেশ, সেখানে 1350-এর ওপর বস্তু এখানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া জিরো ট্যারিফে ঢুকবে, এবং বাংলাদেশ থেকে যে সমস্ত বস্তু যাবে সেগুলো জিরো ট্যারিফে যাবে। শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো রকমে সন্তুষ্ট করে যদি ক্ষমতায় টিকে থাকা যায়। উনি জামাতকে আনার অনেক চেষ্টা করেছিলেন, যদি জামাত আসে তাহলে পরে তিনি রাষ্ট্রপতি হবেন। একটা খায়ে শোনার মধ্যে ছিল। যেদিনকে নির্বাচন যেদিনকে হলো, সেদিনকে একেবারে ধেই ধেই করে গৌরাঙ্গের মতো নাচতে নাচতে তিনি ঈদের উৎসব পালন করেছিলেন। তারপরে যখন ফল বেরোতে আরম্ভ করলো, তারপর থেকে আর মোহাম্মদ ইউনূসকে দেখা গেল না। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার ছিল তার যমুনা ছাড়ার শেষ দিন। সেই শেষ দিনে রাত না কাটিয়েই গভীর রাতে তিনি দেশ ছাড়লেন। এখন দেশ ছাড়ার একটা ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। ওটা আগের ভিডিও না পরের ভিডিও আমি জানি না, কিন্তু 18 মাস যে লোকটা, যাকে প্রথম লোকে বলতো স্যার আপনার 1000 বছর হায়াত হোক, শেষে লেখা বন্ধ হয়ে গেছিল। আমি বলেছিলাম সবকিছুই আস্তে আস্তে বন্ধ হবে। এখন তার একটা গান স্যালুট জুটল না, একটা ফুলের মালা জুটল না, কেউ করমর্দন করলো না, কোনো টিভি ক্যামেরা তাকে ফলো করলো না। তিনি সম্পূর্ণ একাকী, নিঃসঙ্গ, মাথা নিচু করে বাংলাদেশ থেকে ধীরে তড়িৎ গতিতে পালিয়ে গেলেন। কারণ উনি জানতেন উনি যে অপরাধ উনি করেছেন, এবং জামাত ক্ষমতায় আসেনি, বিএনপি এসছে, কালক্ষেপ যদি হয়
তাহলে ওনার জেল তো অবধারিত, আর জেল যদি হয় তাহলে পরে ভারতবর্ষ তাকে ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে না। কারণ তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী প্রথম আর কি শর্ত ছিল, ইউনূসকে হটাও এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতিতে তার অবস্থান পাকা করো। তিনি ভোটে লড়বেন, জিতলেন কি জিতলেন না সেটা পরের কথা। এখানেও অনেক খেলা আছে। এই যে খলিলুর রহমান, তাকে ইনক্লুড করা, এই নিয়ে অনেক রকম ধোঁয়াশা রয়েছে, অনেকে অনেক কথা বলছেন। আমি এই নিয়ে এখন কোনো কথা বলবো না, কারণ এটা ওই কথা বলার সঠিক সময় নয়। আমি পরে এই ব্যাপার বলবো, কারণ এখানে আন্তর্জাতিক অনেক খেলা লুকিয়ে রয়েছে। এখন সেটা বলার সময় আমি যদি বলি তাহলে অনেক কিছু ইকুয়েশন পাল্টে যেতে পারে, কিন্তু আমি পুরোটাই জানি। এমন নয় যে আমি জানি না, আমি পুরোটাই, যখন সবাই আলোচনা করেন আমি স্মিত হাসি যে হ্যাঁ তোমরা আলোচনা করো, কিন্তু আসল কাজ তোমরা ধরতে পারবে না। এই যে 18 মাস ধরে আপনারা যে বলতেন যে ভারত কিছুই করছে না, ভারত কিছুই করছে না, ভারত যেটা করেছে সেটা হচ্ছে পেছন দিক দিয়ে খেলেছে, সামনের দিক দিয়ে খেলেনি। পেছন দিক দিয়ে খেলে গণেশকে 18 মাসে উল্টে দিয়েছে। এ প্রসঙ্গে পরে আসবো যে এখন বাংলাদেশি হিন্দুদের জন্য একটা বড় রকমের চমক আসছে। এখনো সেটা মানে পুরোপুরি ঠিক হয়নি, তাই এ নিয়ে আমি সাধারণ মানুষকে ভুল বার্তা দিতে চাই না। আগে ঠিকঠাক হোক, তখন আমি বলবো যে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতবর্ষ কি ভাবছে। একটা আপদ বিদায় হয়েছে, চোরের মতো বিদায় হয়েছে। এইবার যিনি বাইরে আছেন তাকে ভেতরে প্রতিস্থাপন করা, এবং বাংলাদেশি হিন্দুদের যারা রয়েছেন, যারা অত্যাচারিত নিপীড়িত যারা এখনো রয়েছেন, তাদেরকে একটা কি করে বের করে আনা বা ওখানে তাদেরকে স্থিতিশীলতা এনে দেওয়া, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে। এখন সে ব্যাপারে কিছুটা কাজও এগিয়েছে। এখন ভারতবর্ষ যখন ভাবে, ভারতবর্ষ কিন্তু করে দেখায়। মোদিজি শুধু শুধু মানে এ করেন না, মানে বলেন না, কথা বলেন না। এই যে গত কালকে ট্রাম্প একটা ভাষণ দিলেন, ওই বোর্ড অফ পিস শাহবাজ শরীফকে উনি ডেকে নিয়ে গিয়েছেন। সে তো চাকর বাকর চললো। প্রথমে কথা হয়েছিল কি 4টে জেট পড়েছে, তারপরেতে 6টা হলো, তারপরেতে 8টা হলো, এখন এক লাফে 11টা জেট পড়ে গেছে। জেট খুব দামি, উনি কার কথা বলেননি, 11টা জেট পড়ে গেছে। 11টা জেট পড়ার পর তারপরে দেখেছে একটা দেশ দেখেছে তার তো খুব অবস্থা খারাপ। এখন খুব অবস্থা খারাপ হলে কি হবে, তাহলে যুদ্ধ থামাতে হবে। তাই ট্রাম্প বাবুকে, মালিককে তাই অনুরোধ করা হয়েছিল আপনি যুদ্ধ থামান। তাই তিনি 52 বার বলে ফেললেন আমি যুদ্ধ থামিয়েছি। এই সমস্ত কাণ্ড হচ্ছে কেন জানেন? হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে তিনি 6 স্কোয়াড্রন F-35 বিক্রি করার চেষ্টা করেছিলেন মোদিজিকে, বন্ধু ফন্ধু বলে ফোন টোন করে একবারে মোদিজিও তার সমস্ত জবাব দিয়েছেন। দেওয়ার পর আসল কাজটি করে দিয়েছেন, 114টি রাফেল কিনে নিয়েছেন, চুক্তি করে নিয়েছেন ফ্রান্সের সঙ্গে। আর যেদিনকে চুক্তি হলো তার পরের দিনই উনি এই বাক্যটি ছেড়ে দিলেন যে আমাদের ভারতবর্ষ 11টা জেট আমাদের পড়ে গেছে। যদিও
একটা জেটেরও পাখা পর্যন্ত ভাঙা দেখানো যায়নি। তাই এই বাংলাদেশের আমাদের মোহাম্মদ ইউনূস তিনি চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত উনি ট্রাম্পের সঙ্গে সখ্যতা বজায় রেখে যদি জামাতকে ক্ষমতায় এনে কোনো রকমে তাহলে উনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাই তিনি উদ্বাহু হয়ে নেচেছিলেন এবং ওই এগ্রিমেন্টটা করে বাংলাদেশকে পুরো আমেরিকার কলোনি বানিয়ে দিয়েছেন। এবার এই যে অবস্থার সৃষ্টি হলো, এখন কৃষি ক্ষেত্র থেকে সমস্ত মাল, দুধ থেকে কৃষি ক্ষেত্রের সমস্ত মাল দাম করে দেবে আপনাদের দেশে। আপনাদের দেশের চাষিগুলোর কি হবে? ক্ষেত খামারি যারা করছেন, মুরগি পালন করছেন, যারা হাঁস পালন করছেন, তাদের কি হবে? যারা দুগ্ধ গোপালন করছেন, যারা দুধের ব্যবসা করেন, তাদের কি হবে? উনি তো দুধও পাঠাবেন, তাহলে তার না খেয়ে মরার মতো অবস্থা করে দিলেন উনি। যাওয়ার আগে শেষ বাঁশটুকু দিয়ে গেলেন। এখন এই বাঁশ এখন সামলাতে গেলে তারেক রহমান বুঝতে পেরেছেন একমাত্র ভারতবর্ষ ছাড়া গতি নেই। এই বাঁশ থেকে বের করতে পারে কিন্তু একমাত্র ভারতবর্ষ এবং একমাত্র ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষের সঙ্গে তিনি সুসম্পর্ক রাখার একটা চেষ্টা করে যাচ্ছেন। যদিও তার বক্তৃতায়, তার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় তেমন কোনো বার্তা ছিল না, কিন্তু আমাদের কূটনৈতিক মহলে যে কথা চালাচালি হচ্ছে সেখানে কিন্তু তিনি ভারতবর্ষের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে দিয়েছেন এবং মোদিজির কাছে বলেছেন বাংলাদেশ চালাতে গেলে যা যা সমর্থন দরকার আপনাকে সেই সমর্থনগুলো করতে হবে। মোদিজিও বলেছেন ঠিক আছে, আমি সেই সমর্থনই করব। কিন্তু কিছু কিছু জায়গায় একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। না, একটা মিলন ট্রাভেলার নাকি একটা আমাদের দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, সে বলছে খুব শীঘ্রই নাকি আমাদের ভিসাগুলো চালু হয়ে যাবে। ভিসা চালু হবে খুব সীমিতভাবে এবং খুব অল্প দেখে। তাদের সমাজ মাধ্যমের সমস্ত ডকুমেন্ট পরীক্ষা করার পর অনেক লেট হবে। তারপর, কারণ এই শয়তানদের মতো, যেটাকে একটা ফেরানো হলো, এটা শয়তানদের মতো আরো শয়তান এখানে ঢোকার জন্য বসে আছে। তাদের কাউকে ভারতবর্ষ ঢুকতে দেবে না এবং কড়া নজর থাকবে। এখানে আমাদের যে সমস্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে না আমাদের ভারতবর্ষের বর্ডারে, সেখানে এখন আমাদের ওই এটিএস এর লোকজন থাকবে এবং এনআইএ এর লোকজন থাকবেন। তারা সমস্ত অ্যাপারেটাস নিয়ে গিয়ে তারা সমস্ত সমাজ মাধ্যমে তাদের স্ট্যাটাস পরীক্ষা করবেন। তারা গত 10 বছরের মধ্যে কে কি ভারত বিরোধী স্লোগান দিয়েছেন, ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন, সেই সমস্ত দেখে তারপরেতে তার ভিসা হবে। আর যদি দেখা যায় যে ভিসার কাগজ পড়ার পরেতে তার ওখানে ওইটা পাওয়া গেছে, সেখানে একেবারে স্ট্যাম্প ধাব্বা মেরে দেওয়া হবে, নো এন্ট্রি ফর এভার ইন বাংলাদেশ, ভারতবর্ষ, ইন্ডিয়া। তার মানে একেবারে ভারতবর্ষে যদি একদম সন্নিকট যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে যদি আপনার যোগাযোগ না থাকে, আপনি যদি সেই রাষ্ট্রেই যদি না যেতে পারেন, তাহলে অন্য দেশ আপনাকে ভিসা দেবে কেন? আপনাকে তো প্রশ্ন করবে। আপনার সব থেকে কাছে হচ্ছে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ, সে আপনার ভিসার বইটাকে রিজেক্ট করে দিয়েছে, কালো ধাব্বা, লাল ধাব্বা মেরে দিয়েছে। তাহলে আপনাকে আমরা ভিসা দেবো কেন? সুতরাং অন্য কোথাও তারা ভিসা পাবেন না, তারা এই ভারতবর্ষের মধ্যেই থাকবেন। আর যত শীঘ্র সম্ভব এই বিদেশ সফরগুলো সেরে নিয়ে এর মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আওয়ামী লীগের অফিসগুলো খুলছে। এবার আওয়ামী লীগ বেরোবে, তাদের কাজকর্ম শুরু হবে। শেখ হাসিনা দেশে ফিরবেন, তিনি রাজনৈতিক এতে অংশগ্রহণ করবেন, করে তারপরে দেখবেন
একটা রাজনৈতিক স্থিতিশীলতা এসছে, তারপরে একটা ভোট হবে। কিন্তু তার আগে যেটা হবে সেটা হচ্ছে যখনই শেখ হাসিনা আসার মুহূর্ত তৈরি হবে, সেই মুহূর্তে দেখবেন জামাত এবং আপনাদের এনসিপি মিলে একটা দাঙ্গা শুরু করবে। তবে এর মধ্যে যদি আওয়ামী লীগ যদি মাঠে নেমে পড়ে, এই চ্যাংড়া আর দামাতগুলো তো বেদম প্রহার খাবে, বেদম প্রহার খাবে। তো যাই হোক, স্যারের নিঃশব্দে গমন আমার ওই কথাটা মনে পড়িয়ে দিল যে আমি বারবার বলেছিলাম ওনার অন্তিম দিন কিন্তু অত্যন্ত করুণ হবে। আমার কথা আপনারা বলেন কিছুই মেলে না, কিছুই মেলে না, একেবারে হাতে গরম প্রমাণ পেয়ে গেলেন আমার কথা মেলে কি মেলে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় কেমন হলো? সাধারণত বিদায় বেলায় সানাই বাজে, নহবত বাজে, সানাইয়ের করুণ সুর বাজে। বিদায় অনুষ্ঠানটি উদযাপন করা হয়, চমৎকারভাবে উদযাপন করা হয়। এমনকি আমাদের বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব বেনজির, তিনি যে বিদায় নিলেন, পুলিশের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিদায় তাকে জানানো হয়েছিল। হোয়াট ডাজ ইট মিন? আমরা তাকে যতই খারাপ বলি না কেন, পুলিশের মধ্যে তাকে নিয়ে এক ধরনের আধিক্যতা ছিল, তার প্রতি এক ধরনের আকর্ষণ ছিল। সেই আকর্ষণ থেকেই পুলিশ তাকে বিদায় দিয়েছে। যে সময় তিনি বিদায় লাভ করলেন তখন শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। পুলিশের লোক এটা খুব ভালো করে জানতেন। তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না, শেখ হাসিনার কাছাকাছি যাবেন না, এটাও পুলিশের লোক জানত। আবার তার বিরুদ্ধ পক্ষ পুলিশে প্রবল ছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়েছিল। কারণটা হলো পুলিশের মৌলিক কতগুলো জায়গাতে তিনি নাড়া দিয়েছিলেন। তিনি ঘুষ দুর্নীতির সঙ্গে, নারী ঘটিত ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুলিশের যে নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিতে যে দুর্নীতি হতো, সাব ইন্সপেক্টর নিয়োগ এবং কনস্টেবল নিয়োগ, এই পুরো জিনিসটিকে তিনি সংস্কার করেছিলেন। ফলে ওই থেকে এখন পর্যন্ত পুলিশের নিয়োগটিতে এখন আর আগের মতো সেই দুর্নীতি, অনিয়ম, দুর্নাম, বদনাম নেই। এই কারণে ডক্টর বেনজির পুলিশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। দ্বিতীয়ত হলো যে পুলিশের আইজি কেমন হওয়া উচিত? হি মাস্ট হ্যাভ এ কমান্ড। তার চেহারা কেমন হওয়া উচিত? তার হাঁটাচলা কেমন হওয়া উচিত? তার জৌলুস কেমন হওয়া উচিত? এটার একটা মাত্রা তিনি তৈরি করে গেছেন, একটা লেভেল তিনি তৈরি করে গেছেন। অনিয়ম ছিল, ভুল ছিল, ভ্রান্তি ছিল, কিন্তু তিনি উদাহরণ তৈরি করে গেছেন। আইজি হবেন তো বেনজিরের মতো হওয়া উচিত, মানে ওর যে পজিটিভ দিকগুলো ছিল। এখানে ও শব্দটি বললাম যে তার সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই জন্য আর কি মুখ ফসকে ও বের হয়ে গেল, নর্মালি উনি বলা উচিত ছিল। যাই হোক, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশে যে সময়টিতে এসছেন, দেশের ক্রান্তিকাল, বলা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যদি বিখ্যাত ব্যক্তি ওই সময় ক্ষমতায় না আসতেন, দেশে দীর্ঘ যুদ্ধ হয়ে যেত। আই ডু বিলিভ সো, আমি এটা বিশ্বাস করি, আমি সমর্থন করি। এবং ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজি না হতেন, তাহলে অন্য কেউ হয়তো সাহস পেতেন না, অতটা সার্বজনীনভাবে গৃহীত হতেন না, দেশ বিদেশে তাকে নিয়ে মানে এতটা আগ্রহ দেখা দিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়তে অংশগ্রহণ করলেন, বিশ্বব্যাংক, IMF, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো, মানে তার জন্য প্রথম 60 days, 60 দিন তার জন্য ছিল স্বর্ণ সময়। তিনি যেখানে হাত দিতেন সেখানে স্বর্ণ ফলত। তিনি যা বলতেন মানুষ তা শুনত। এবং তার অবস্থানটা ছিল বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের জানুয়ারি মাসের 10 তারিখে দেশে আসার পর প্রথম 60 days তার জন্য যেমন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 60 daysও তেমন ছিল। বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছিলেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বুদ্ধি করতেন, তিনি জাতির পিতা না হলেও জনগণের পিতা হতে পারতেন। জনগণ তাকে বাপু হিসেবে ডাকত, যেটা মহাত্মা গান্ধীকে ডাকে ভারতীয়দের বাপু, বাংলাদেশিদের বাপু। ওটা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের দ্য ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা। আর উনি হয়ে যেতেন ভারতীয়দের বাপুর মতো করে বাংলাদেশিদের বাপু, বাংলাদেশিদের বাজান, যদি উনি সফল হতেন। এর কারণ হলো এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত রাগ, এত অনুরাগ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কেউ পায়নি।
বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন তখন তার বিরুদ্ধ পক্ষরা তাকে অনেক কথা বলতো, লেখা নাই, পড়া নাই, তারপরে বিভিন্ন আজে বাজে কথা বলতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই, আমরা অল্প কয়েকজন লোক তাকে ইউনূস ভাই, মানে ওনার সম্মানটা এমন পর্যায়ে আমি 1 to 1 তাকে ইউনূস ভাই বলি। কিন্তু যখন লোকজনের সামনে দেখা হতো আমি তাকে স্যার ডাকতাম, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন। এই সম্মানটা তিনি অর্জন করেছিলেন। আর এই সম্মানের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের কেবলমাত্র আওয়ামী লীগের কিছু অংশ মানুষ তাকে সুদখোর বলতো, সুদি ইউনূস বলতো। একটা সময় হুজুরদের একটা অংশ তাকে সুদখোর বলতো। এর বাইরে সব মানুষ তাকে ডাকতেন স্যার। 18 কোটি মানুষ একসঙ্গে, 18 কোটি মানুষের মধ্যে ধরেন 4-5 লোক, এরকম 4-5 লাখ লোক উল্টা উল্টা বলতো, আর বাকি সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনূস স্যার। এইরকম সম্মান মর্যাদা শত বছরে কোনো ব্যক্তি অন্য কোনো দেশে পেয়েছেন আমার জানা নাই। হয়তো নেলসন ম্যান্ডেলা দুনিয়াব্যাপী পেয়েছেন, কিন্তু তার দেশের জনগণ তো আমাদের চেয়ে বেশি নয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 60 ডেজ এরকম ছিল, এবং তার উত্থানটি, তার আগমনটি ছিল, মানুষ কি বলবো, আল্লাহর কাছে দোয়া করেছে, চোখের পানি ফেলেছে যে আল্লাহ তুমি আমাদেরকে একজন ইউনূস দিয়েছো। আমি নিজে কি বলবো, পাগলের মতো হয়ে গেছে। আমি ওনার কাছে, মানে ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, আমি ওনাকে কোনোদিন একটা টেলিফোন করিনি, ওনার অফিসের ধারের কাছে যাইনি, ওনার বাসার দিকে তাকাইনি, কিন্তু আমি প্রথম 60 ডেজ তার জন্য দোয়া করেছি এবং সবাইকে বলেছে যে না, উনি আসছেন, আমাদের দেশ যাতে রক্ষা হয়েছে। কিন্তু কি এমন কর্ম করলেন, কি এমন কর্ম করলেন, কি এমন চিন্তা করলেন, যার কারণে তার এই বরকতগুলো উঠে গেল। আমরা মোরালে সবাই পাপী, পাপ করি না, অন্যায় করি না, জুলুম করি না, আমাদের মধ্যে এমন লোক নেই বললেই চলে। তো পাপের ফল হয়। এই সমাজে যদি আল্লাহ ক্ষণে ক্ষণে পাপের, যাকে বলেন, শাস্তি দিত, তাহলে জীবনে কেউ মন্ত্রী হতে পারতো না, এমপি হতে পারতো না, প্রধানমন্ত্রী হতে পারতো না, কেউ মানে মসজিদের ইমাম হতে পারতো না। আল্লাহর গজব নাজিল হইতো, ঠাড়া পড়ে যেত সবার উপরে। তো সেই অর্থে আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পাপ তাপ, যাকে বলা হয়, গোপন রাখেন, পরে শাস্তি দেন, এবং তবার একটা, মানে একেবারে মৃত্যু পূর্বক্ষণ পর্যন্ত তবার জন্য রাস্তা উন্মুক্ত রাখেন, দরজা খোলা রাখেন। তারপর তিনি যদি মরে যান, মরে যাওয়ার পরে আল্লাহই দয়া করে তার আওতাত তৈরি করে দেন, বংশধর তৈরি করে দেন, শুভানুধ্যায়ী তৈরি করে দেন। তারা তার দোয়া করে, আর এতে তার সগীরে গুনাহ সমূহ মাফ হয়ে যায় কর্মের কারণে। কিন্তু মানুষ যখন দুষ্ট চিন্তা করে, বদমাইশি চিন্তা করে, এটা মানে মানুষের রিজিক নষ্ট করে ফেলে, সম্মান নষ্ট করে ফেলে। ধরুন আপনি যদি কষ্ট করে একটা ডাকাতি করেন, ব্যাংক লুট করেন, এটা হয়তো আপনি যাকে বলা হয় একবার করলেন, খুব ঝুঁকি হলো, ধরা পড়লে প্রচন্ড মার খেলেন, জীবনে একবার বা দুবার। আপনি যদি ধর্ষণ করেন, একবার বা দুবার, একজন হয়তো 100 বার করেছে জীবনে, এরকম ধরনের 100 বার সারা জীবনে সে করেছে। ডাকাতি করেন, রাহাজানি করেন, মানে যে কোনো অন্যায় কর্ম তার একটা লিমিট আছে। জেনা করেন, ব্যভিচার করেন, আপনার শারীরিক একটা শক্তি আছে, কিন্তু আপনি মন দিয়ে যদি, চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে যদি আপনি ধর্ষণ করেন, আপনি ডেইলি 1000 ধর্ষণ করতে পারবেন। সারা দুনিয়ার কবর থেকে মহিলাদেরকে, কবর থেকে ক্লিওপেট্রাকে তুলে এনে সামনে বানিয়ে আপনি ধর্ষণ করে ফেলতে পারবেন। ম্যারিলিন মনরো থেকে শুরু করে মধুবালা থেকে শুরু করে মীনা কুমারী, আমাদের বাংলাদেশে যারা বিখ্যাত সুন্দরী ছিলেন, আপনি সবাইকে ধর্ষণ করতে পারবেন মনে মনে। এই জন্য যারা মন্দ চিন্তা করে, এই মন্দ চিন্তা করে তাদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়। যেমন কুকুর মন্দ চিন্তা করে, স্বদেশ জাতি বিদ্বেষী মন্দ চিন্তা করা প্রাণী, এই জন্য কুকুর ঘৃণিত। শুয়ার কম ঘৃণিত, কুকুরের চেয়ে কম ঘৃণিত। শুয়ার মন্দ খাবার করে আর অশ্লীল কর্ম করে প্রকাশ্যে। তো মানুষের মধ্যে যারা কুকুর প্রকৃতির, মানে মন্দ চিন্তা করে, তাদের রিজিক উঠে যায়, তাদের সম্মান আল্লাহ তুলে নেয়, মর্যাদা তুলে নেয়, তারা যেখানে যায় সেখানে অপদস্থ হয়। তো আমাদের ইউনূস ভাই এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদের এই রাষ্ট্র ক্ষমতায় বসার পর কি চিন্তা ছিল, কি মিশন ছিল, কি ভিশন ছিল, তারা আসলে কি করতে চেয়েছিলেন, নচেত তাদের এইরকম যে অপমানজনক একটা বিদায় হলো, এখন তারা কই যাবেন, কি করবেন? লোকজন তো তাদেরকে আর গ্রহণ করবে না। দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাচ্ছেন, তার হাতে একটা ব্রিফকেস। সত্যি আমি এটা কি আগের না বর্তমান না এআই আমি বলতে পারবো না, কিন্তু ঘটনা যে এরকমই ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি বিদায় নিচ্ছেন, দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা ব্রিফকেস। হয়তো এটা যমুনার সামনের দৃশ্য নয়, এটি কোনো একটা এয়ারপোর্টের দৃশ্য বা কোনো একটা লাউঞ্জের দৃশ্য, হয়তো আগের বা বিদেশের, কিন্তু মানুষ এটাকে গ্রহণ করেছে। মানুষ এটাকে নিয়ে বলা বলি করছে যে হ্যাঁ, তাকে আসলে ওইভাবেই
বিদায় নিতে হয়েছে যমুনা থেকে। কেউ তাকে বিদায় জানায়নি, তার ব্যাগটাও গাড়ি থেকে তুলে দেয়নি। তিনি খালি হাতে, শূন্য হাতে সেখান থেকে বিদায় নিয়েছেন। তো ঘটনা যাই হোক না কেন, হয়তো তার জন্য সিঙ্গা ফুকেছে, তার জন্য অনেক কিছু করেছে, গার্ড অব অনার দিয়েছে, স্বয়ং তারেক রহমান সাহেব তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন, হতে পারে, কিন্তু জনগণ কিন্তু এইভাবেই নিয়েছে। একই অবস্থা তার মানে প্রচন্ড প্রতাপশালী যার উপদেষ্টা মণ্ডলী, কেউ সসম্মানে বিদায় নিতে পারেনি। ফকিরের মতো, মিসকিনের মতো যার যার মন্ত্রণালয় থেকে তারা বিদায় নিয়ে আসছেন। তারা যখন বিদায় নিচ্ছিলেন, কর্মকর্তারা হয়তো মনে মনে বলেছে, যা শালা, এতদিন বাঁচা গেল, আমার শালা আবার কথা বলে, যা। মহিলা যদি হয় তাকে হয়তো কেউ শালি বলেছে, বা অন্য কোনো গালি, বাঙালি গালি আছে না, বাঙালি গালি তো ওই হেলাল হাবিজের সেই বিখ্যাত গালি। তো যাই হোক, ওই শব্দগুলো আমি উচ্চারণ করলাম না রোজা রেখে। তো এই কথা হয়তো মনে মনে অনেকে বলেছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এরা সবাই আমাদের সমাজে এই ক্ষমতা গ্রহণ করার আগে নন্দিত ছিলেন, পরিচিত ছিলেন, তারপর তারা আকর্ষণীয় ছিলেন সমস্ত মানুষের কাছে। এই মানুষগুলো হঠাৎ করে এতটা লাঞ্ছিত, অপমানিত কেন হলেন? এর মূল কারণ হলো হয়তো তাদের কর্ম যেটা ছিল সেটা, আমি বেশি মন্দ বলতে পারবো না। এই কারণ হলো আমাদের সমাজে রাষ্ট্র ক্ষমতায় বসে খুব বেশি ভালো কাজ সবাই করেছে, এরকম নজির খুব অল্প, কিন্তু তাদের তো এর পরিণত হয়নি। কিন্তু তারা মানুষের যে বিশ্বাস পেয়েছিল, আস্থা পেয়েছিল, সেই বিশ্বাস এবং আস্থার মর্যাদা তারা রাখেনি। আর আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছিল সেটা শুকরগুজার তারা করেনি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিও শেষ করবে। একজন উপদেষ্টা, তার একজন সহপাঠী, ক্লাসে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এসে তিনি কাঁদছিলেন, হি ওয়াজ জাস্ট ক্রাইং। ছোট্ট একটা কাজের জন্য তিনি তার কাছে গিয়েছিলেন। তার জন্য কাজটা ছিল জীবন মরণ। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা তিনি বসেছিলেন, তার সাথে দেখা করেনি। তো এটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তো একজন ডিস্ট্রিক্ট জাজ এই অপমান সহ্য করতে পারেননি। এরপর উপদেষ্টা তার সাথে দেখা না করে ভিন্ন দরজা দিয়ে চলে যাচ্ছেন লিফটে। তো লিফটের সামনে গিয়ে তিনি যখন তাকে জড়িয়ে ধরলেন, তার হাত ধরলেন যে, ভাই তুমি আমার কথাটা শুনো, আমার একটা জীবন মরণ সমস্যা। তিনি এমন একটা ভাব দেখালেন, ভঙ্গি দেখালেন, যে তার অন্তর ভেঙে, মানে তার বন্ধু যিনি সাহায্যের জন্য গিয়েছিলেন, মজলুম, তার অন্তর ভেঙে চুরমার হয়ে গেল, খান খান হয়ে গেল। তো তিনি মাথাটা নুয়ে রাখলেন। আর উপদেষ্টা জেলে, সেই উপদেষ্টা যদি ভবিষ্যতে জেলে যান, আমি যাকে বলা হয় আশ্চর্য কিছু হব না, এই জন্য মুখ দিয়ে জেল বের হয়ে গেল। সেই উপদেষ্টা লিফটে উঠে গেলেন। এখন সেই উপদেষ্টা তার এই কর্মকাণ্ডের জন্য আগামীতে যদি মুরগিপট্টিতে, রাস্তাঘাটে, রিক্সায় উঠতে গিয়ে বিভিন্ন জায়গাতে জুতো পিটা খান, চর থাপ্পড় খান, এটাকে আপনি কি বলবেন? নিয়তি নাকি কর্মের ফল? হায়রে দুনিয়া, হায়রে নিয়তি। 2 দিনের দুনিয়ায় কত কি বাহাদুরি। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টা, তাদের মতো বেখেয়াল যেন না হয়ে পড়ি, সীমা অতিক্রম যেন না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।